বন্ধুরা, চীন আজকাল কিভাবে বিশ্বের সব দেশের পলিটিক্সে ইন্টারফেয়ার করছে আর তার ডমিনেন্সকে ইস্টাবলিশ করছে, এর জন্য আমাদের কোনো তথ্য দেওয়ারও প্রয়োজন নেই। যদি আমরা কিছুদিন আগে আপলোড হওয়া ছবিকে দেখি, যাতে ইরান, সৌদি আরব এবং চীনের বিদেশ মন্ত্রী একসাথে দাঁড়িয়ে আছে, আর ইরান ও সৌদি আরবের মধ্যে একটা চুক্তির খবর অ্যানাউন্স করা হচ্ছে। ইরান ও সৌদি আরব সবসময় একে অপরের চরম শত্রু। কেন চীন এদের দুজনের মধ্যে সবকিছু মিটমাট করতে চাইছে, আর মিডল ইস্টকে নিয়ে চীনের প্ল্যানই বা কি, জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। ভিডিও শুরু করার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চীনের এই মিডল ইস্টে ঢোকার পেছনে অনেক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে প্রধান কারণ, যেটা একদম জলের মতো পরিষ্কার, সেটা হলো তেল। মিডল ইস্টের কাছে সেই রিসোর্স রয়েছে যেটা চীনের প্রয়োজন, কারণ চীন তার বেশিরভাগ তেল ইম্পোর্ট করে থাকে। আর আজকের সময়ে চীন বিশ্বের সবচেয়ে বড় অয়েল ইম্পোর্টিং দেশ, আর মোট তেলের প্রায় 50% মিডল ইস্ট থেকেই আসে। কিন্তু ইকুয়েশনে আমাদের ইরানের কথা বলাও প্রয়োজন, কারণ ইরানের কাছে তেল তো রয়েছে, কিন্তু আমেরিকান স্যাংশনের জন্য তারা সেটা বিক্রি করতে পারে না। এজন্য তাদের ইকোনমি বাকি সব দেশের তুলনায় দুর্বল। যতদিন আমেরিকা পুরো বিশ্বকে চালাতো, ততদিন পর্যন্ত এই স্যাংশনের সঙ্গে লড়াই করার কোনো উপায় ছিল না। কিন্তু চীন এই পিকচারে এন্ট্রি নেওয়ায় আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি ইরানের সাথে অয়েল ডিল শুরু হতে পারে। ইরান নিজে অনেকবার প্রস্তাব দিয়েছে যে তারা তেল বিক্রি করতে রাজি আছে। শুধু চীনই নয়, বরং ভারতকেও প্রস্তাব দিয়েছে। ইরান এবং সৌদি আরব পরবর্তী সময়ে চীনের সবচেয়ে বড় অয়েল সোর্সেস তৈরি হতে পারে। সেই জন্য চীন এখানে এত ইন্টারেস্ট দেখাচ্ছে। মিডল ইস্ট এবং চীনকে আমরা এজন্য কাছাকাছি আসতে দেখতে পাচ্ছি, কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের দরুন তাদের চীনকে ইউরোপের স্থলপথের রাস্তায় জুড়তে হবে। এজন্য মিডল ইস্ট একটা জরুরি ডেস্টিনেশন হয়ে উঠেছে, যেটা এশিয়া এবং ইউরোপের মধ্যে একটা লিঙ্কের কাজ করবে। চীনের এখন এই চেষ্টায় রয়েছে সেই রিজিয়ানে তার অ্যালাইস তৈরি করে নিক, যা যে কোনো কনফ্লিক্টে হয় নিউট্রাল থাকুক, নয়তো চীনের দিকে ঝুঁকে থাকুক। এই এলাকাতে আসার চেষ্টা চীন 2011 সাল থেকেই শুরু করে দিয়েছিল, যখন তারা লিবিয়াতে বড় বড় অপারেশন চালিয়ে সেখান থেকে লোকজনদের রেস্কিউ করে। তারপর সিরিয়া এবং ইয়ামানের ক্রাইসিসের সময়ও সে মধ্যস্থতা করার চেষ্টা করে এবং ইরানকে নিউক্লিয়ার ডিলের জন্য সাপোর্টও করে। চীন জিবুতিতেও নিজের প্রথম ওভারসিজ মিলিটারি এয়ারবেসও স্টাবলিশ করেছিল, আর আফ্রিকা এবং মিডল ইস্টের রিজিয়ানে তাদের ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস যথেষ্ট বড় হয়ে সামনে এসেছিল। চীন এখনো পর্যন্ত মিডল ইস্টের 15টা দেশের সঙ্গে পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করেছে, আর এর সাথে সাথেই চীন অনেক মিডল ইস্ট কান্ট্রিকে হাতিয়ার সাপ্লাইও করতে চলেছে। এই ঘটনাকে শুধু মিডল ইস্ট এবং চীনের নজর দিয়ে দেখা ঠিক হবে না, কারণ এর পেছনে একটা বড় জিও পলিটিক্যাল মিশনারি রয়েছে, আর অনেক দেশ রয়েছে যারা চীনের ওপর এখন খুব ক্ষুব্ধ। চীনের মিডল ইস্টে ঢোকায় সবচেয়ে বেশি ক্ষতি ইসরায়েলের হতে চলেছে, যারা এত বছরে তার মিলিটারি মাইন্ড এবং মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিসের কারণে মিডল ইস্টের একটা যথেষ্ট পাওয়ারফুল দেশ হয়ে উঠেছে। ইসরায়েল যেহেতু আরবদের মধ্যে একটা ইহুদি দেশ, তাই তাদের মধ্যেকার টেনশনকে তারা ধীরে ধীরে শেষ করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পের সময় যখন আব্রাহাম অ্যাকর্ড সাইন করা হয়েছিল, তো তাতে সৌদি আরব এবং ইসরায়েল একসাথে কাজ করা এবং এলাকাতে শান্তি স্থাপন করার জন্য হস্তাক্ষর করেছিল। ওই সময় ইসরায়েলের জন্য সবকিছু ভালোই চলছিল, ধনী আরব দেশের সাথে তাদের সম্পর্ক খুব ভালো হচ্ছিল। অন্যদিকে ইরান স্যাংশনের জন্য দুর্বল হয়ে পড়েছিল, তার উপরও ইসরায়েল ক্রমাগতই হামলা চালাতো, যার জন্য তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম সাকসেসফুল হতে পারেনি। গত 1 বছর ইসরায়েলের জন্য একদম ভালো যায়নি, কারণ প্রথমে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মাঝখানে সে ফেসে গেছিল, কারণ ইসরায়েল রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করতে চায়নি। তারপর ইরান রাশিয়ার পাশে দাঁড়ায়। যখন চীন ও ইরান এতটা কাছাকাছি এসে যায়, তো এই অবস্থায় দেখা যায় সব অ্যান্টি আমেরিকান পাওয়ারাজ ইরানের পাশে দাঁড়িয়ে আছে। আর এটাও হতে পারে ইরানের ওপর লাগা সব স্যাংশনও পরবর্তী সময়ে সরিয়ে দেওয়া হবে, নয়তো অমান্য বলে মনে করা হবে। যদিও ছাড়ুন এগুলোতে গেল ইসরায়েলের বিষয়, কিন্তু আমেরিকা এবং চীনের মধ্যে লড়াইয়ে মিডল ইস্টের কি সিগনিফিকেন্স রয়েছে? আমেরিকার জন্য মিডল ইস্ট অনেক দিক দিয়েই প্রয়োজনীয়। আমেরিকা
আমেরিকা 1970 সালের পর থেকে আজ পর্যন্ত মিডল ইস্টে একটা পাওয়ারফুল সাইট তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছে। আজ কাতার, ইউএই এবং সৌদি আরবের মতো মুসলিম দেশও আমেরিকান ক্যাম্পের অংশ বলে মনে করা হয়। আজ চীন এটাকেই ব্রেক করতে চাইছে আর নিজের ইনফ্লুয়েন্সও এদের সাথে বাড়াতে চাইছে। সৌদি আরব এবং আমেরিকার মধ্যবর্তী সম্পর্কেও গত এক বছরে অনেক চড়াই উতরাই দেখতে পাওয়া গেছে। আর যেভাবে ইরান এবং সৌদি আরবের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে, আমেরিকার জন্য এটা মোটেও ভালো খবর নয়। সৌদি আরব আমেরিকাকে এটাও দেখাতে চাইছে যে সে একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি চলার পক্ষে রয়েছে। কিছুদিন আগে এটাও খবর এসেছিল যে হতে পারে সৌদি আরব ব্রিক্স জয়েন করতে পারে। বন্ধুরা, এই খবরও কোনো হালকা খবর নয়। এটা শুনেই আমেরিকা হয়তো কেঁপে গেছিল, কারণ আমেরিকার সুপার পাওয়ারের পেছনে আজ সৌদি আরবের অনেক বড় অবদান রয়েছে। সৌদি আরব আজ ওপেক দেশগুলোর হেড, যে তেল এক্সপোর্ট করে, এবং এই গ্রুপে সৌদি আরব এবং বাকি অ্যালাইজের মাধ্যমে আমেরিকা তেলের বিজনেসে নিজের স্থান তৈরি করেছে। শুধু এটাই নয়, অয়েল বিজনেসের জন্যই আজ ডলার একটা ইন্টারন্যাশনাল কারেন্সি রূপে এতটা পপুলার। 1973 সালে আমেরিকা সৌদি আরবের সাথে একটা ডিল সাইন করে, আর তখন থেকেই পেট্রো ডলারের জন্ম হয়। পেট্রো ডলারের কনসেপ্ট অনেক সিম্পল ছিল। আমেরিকা সৌদি আরবকে এই কথার জন্য রাজি করিয়ে নেয় যে তারা তাদের তেল ডলারেই বাকি দেশগুলোকে বিক্রি করবে, আর তারপর সৌদি আরবের এই দেখানো রাস্তায় বাকি দেশগুলোকেও তেল ডলারেই বিক্রি করতে হয়। এতে একদিক দিয়ে মিডল ইস্টের দেশগুলোকে আমেরিকা সেই রিসোর্সেস দেয় যাতে তারা তাদের তেলকে এক্সট্র্যাক্ট করতে পারে, এবং এর সাথে আমেরিকা সেই দেশগুলোকে ওয়েপেনও সাপ্লাই করতে রাজি হয়ে যায়, যার জন্য তাদের সিকিউরিটি টিকে আছে। আমেরিকার জন্য এটা ভালো হয়েছিল যে এর ফলে ডলারের ইম্পর্টেন্স মার্কেটে স্থিতিশীল হয়ে রয়ে গেল। এজন্যই আজ পর্যন্ত ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি, কারণ সব দেশেরই তেলের প্রয়োজন। এজন্য সব দেশকে নিজের কাছে ডলার রাখতে হয়। এটার একটা খারাপ দিকও ছিল, শুধু আমেরিকাই এমন একটা দেশ যারা ডলার প্রিন্ট করতে পারবে, আর এরা যত ইচ্ছা তত ডলার প্রিন্ট করতে পারবে। যখনই আমেরিকা ডলার প্রিন্ট করত, তখন সেই ডলার যেগুলো প্রথম থেকে মজুত রয়েছে সেগুলোর দাম কমে যেত আর বিশ্বতে মূল্য বৃদ্ধি বেড়ে যেত। এজন্য যখন সেখানকার ব্যাংক বা মার্কেট কোলাপস করে, তখন তার প্রভাব আমরা পুরো দুনিয়াতে দেখতে পাই। অনেক সময় ধরে চীন এটা চেষ্টা করছিল যে এই সিস্টেমকে যাতে পরিবর্তন করা যায় আর ডলারের জায়গায় ইউয়ানকে ইন্টারন্যাশনাল কারেন্সি করে দেওয়া যায়। যদিও এটা নাও হতে পারে যে ডলারের জায়গায় অন্য কোনো ইন্টারন্যাশনাল কারেন্সি চলে আসলো, কিন্তু এটা অবশ্যই সম্ভব যে এখন ডলারের সঙ্গে সঙ্গে বাকি দেশ ইউয়ান অথবা পাউন্ডের মতো কোনো অন্য কারেন্সিকে অ্যাকসেপ্ট করা শুরু করে দেবে। এই প্রেশার অনেক দিক দিয়ে আসছে। রাশিয়া একটা অল্টারনেটিভ সিস্টেমের জন্য আপিল করেছে। আর যদি মাল্টিপল কারেন্সির ব্যবহার ইন্টারন্যাশনাল ট্রেড অথবা বিশেষ করে তেলের বিজনেসে যদি হয়, তাহলে এর ফলে ভারতের কোনো সমস্যা হবে না, কিন্তু এর ফলে আমেরিকার লস অবশ্যই হবে, কারণ তাদের ইকোনমির ওপর অনেকটা নির্ভর করে যে ডলারই ইন্টারন্যাশনাল কারেন্সি থাকুক। চীন আর আমেরিকাকে এই দুই জায়গাতেই হিট করছে, তাদের ডিপ্লোম্যাটিক ওয়েব এবং তাদের প্রফিটে। চীনের জন্য এটা অনেক আবশ্যকও ছিল, কারণ আমেরিকা চীনকে সাউথ চায়না সিতে ঘেরা শুরু করে দিয়েছিল, আর এর জবাবে চীন আমেরিকাকে মিডল ইস্ট এবং আফ্রিকার সাথে সাথে সাউথ আমেরিকাতে চ্যালেঞ্জ করেছে, এবং এই তিন ফ্রন্টিয়ার্স এখন চীনের সাথেই মিলিত রয়েছে বলে মনে করা হচ্ছে। এদের মধ্যে সবার প্রথমে মিডল ইস্টই থাকবে, কারণ এখানে আমেরিকা গত কয়েক বছরে অনেক টাকা ইনভেস্ট করেছে। চীনের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ মিডল ইস্টের দেশ এখন তেলকে বাদ দিয়ে তার ইকোনমিকে ট্যুরিজম এবং বাকি সেক্টরের সাহায্যে চালানোর চেষ্টা করছে, যার জন্য বড় বড় মেগা প্রজেক্ট প্ল্যানও করা হয়েছে। এই মেগা প্রজেক্টের জন্য ফান্ড দরকার, যেটা চীনের কাছে আছে। এর সাথে চীনের কাছে সেই র মেটেরিয়ালও রয়েছে এবং কনস্ট্রাকশন কোম্পানিও আছে, যাদের এই মেগা প্রজেক্টের জন্য দরকার পড়তে পারে। এখন চীনকে মিডল ইস্টকেও নিজের দিকে আনতে হবে, আর যদি চীন মিডল ইস্টকে এতটা এম্পাওয়ার করে ফেলতে পারে যে তারা আমেরিকার থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গ্লোবাল লেভেলে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে তার পরিকল্পনা পূর্ণ হয়ে যেতে পারে। আপনার কি মনে হয় মিডল ইস্ট এবং চীনের বন্ধুত্ব ভারতের ওপর কি কোনো প্রভাব ফেলবে? আর যখন চীনের রিজিয়নে এতটা অ্যাক্টিভ রয়েছে, তখন ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আপনাদের মতামত দয়া করে কমেন্টে অবশ্যই জানান, আর এই বিষয়টা আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি চাইলে শেয়ারও করতে পারেন।